ভিডিও অন, অডিও অন। নমস্কার, গুড মর্নিং। উপস্থিত সকল শিক্ষিকাকে স্বাগত জানাই এবং কাউন্সিলের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনার ক্ষেত্রটা তৈরি করে দেওয়ার জন্য, আমাদের সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঋত্বিকা চ্যাটার্জি। নমস্কার, আমি ইস্পিতা ধর। আমরা দুজনেই সহশিক্ষিকা পদে আছি। আমরা ইতিমধ্যেই সকলেই অবগত হয়েছি যে ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল হায়ার সেকেন্ডারি লেভেলে একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে, যেটি হল এইচএস লেভেলে সেমিস্টার সিস্টেমে ইন্ট্রোডিউস করা। এই যে সেমিস্টার সিস্টেম, সেখানে ক্লাস 11টাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং ক্লাস 12টাকে সেমিস্টার 3 এবং 4 এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে নতুন যে সেমিস্টার সিস্টেম, তার কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজেস কিন্তু আমাদের আছে। ফার্স্টলি, পুরো সিলেবাস থেকে যেহেতু আমরা ছোট ছোট খণ্ডে আমরা ভাগ করে নিয়েছি, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের যে প্রেশার বা যে স্টাডির যে ওয়ার্কলোড যেটা, সেটা কিন্তু অনেকটাই কমবে বলে আমরা আশা রাখছি। তার সাথে সাথে স্টুডেন্টদের মধ্যে যে সিলেবাস সম্পর্কে যে ভীতি, সেটাও অনেকটা কমবে। সেকেন্ডলি, এই সেমিস্টার সিস্টেমের যে একটা কন্টিনিউয়াস টিচিং লার্নিং যে প্রসেসটা, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস এবং ডিটেইলিং এ হবে। এবং এই সেমিস্টার সিস্টেমে ইভ্যালুয়েশনটা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার, যেহেতু প্রত্যেকটা সেমিস্টার একটি করে সেমিস্টার পড়ানো হবে, তারপরই ইভ্যালুয়েশন হয়ে যাবে। তার ফলে একটা থ্রু আউট একটা কন্টিনিউয়াস একটা ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে কিন্তু স্টুডেন্টসরা থাকবে। তার ফলে থার্ডলি, আমরা আশা করতে পারি স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি স্কুলমুখী হবে এবং তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেকটা বাড়বে বলে আমরা আশাবাদী। ফোর্থলি, লাস্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, ওটা হলো ইভ্যালুয়েশন সিস্টেম। ইভ্যালুয়েশন সিস্টেমে কিন্তু ওএমআর শিটে ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল কিন্তু করেছে, যেটা এর আগে কখনোই ইভ্যালুয়েশন সিস্টেমে কিন্তু ওএমআর শিটের ব্যবহার ছিল না। তার ফলে আমরা আশা রাখছি যে পরবর্তী যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে কিন্তু ওএমআর শিটের সাথে ওরা অনেক ফ্যামিলিয়ার হবে, যেহেতু ওরা আগে থেকে এইচএস লেভেলই সেটা ইউজ করছে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সেগুলো হলো সাবজেক্ট সম্পর্কে আমরা ডিসকাস করব, ইভ্যালুয়েশন প্রসেস সম্পর্কে ডিসকাস করব, মার্কস ডিভিশন এক্সামে যে মার্কস ডিভিশন থাকবে মডেল কোয়েশ্চেনে, সেইগুলো আলোচনার বিষয় আছে। টাইপস অফ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। নেক্সট, টাইপ অফ এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। নেক্সট, টাইপ অফ ডিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন। এরপরে প্র্যাকটিক্যাল মডেল কোয়েশ্চেন দেওয়া আছে বোথ 11 and 12। আর এরপরে সবার শেষে আমাদের সকলের যা যা কোয়েরি আছে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। নেক্সট স্লাইড। আমাদের সাবজেক্ট হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের সব থেকে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা সাবজেক্টের নামটা চেঞ্জ করা হয়েছে। আগে নাম ছিল হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এবং সেটা চেঞ্জ করে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট নাম করা হয়েছে, যেটা একটা বড় পদক্ষেপ। এর কিন্তু কিছু জিনিস মাথায় রেখে সাবজেক্টের নামটা চেঞ্জ করা হয়েছে। প্রথমত, আমরা সবাই জানি আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে ওয়েস্ট বেঙ্গলের সাবজেক্টটা হিউম্যান ডেভেলপমেন্ট হিসাবে পড়ানো হয়। সাবজেক্টের নামটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। তো স্টুডেন্টরা ক্লাস 11-12 স্টুডেন্টরা বুঝতে পারতো না যে হোম ম্যানেজমেন্ট পড়ে এই সাবজেক্টের কি গ্র্যাজুয়েশন লেভেলে ওরা কোন বিষয়টা নেবে, বা এই সাবজেক্টটা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয় কিনা। এটা আমাদের শিক্ষিকাদের মধ্যে অনেকেই হয়তো স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে। তো উত্তরটা আমাদের হ্যাঁ ছিল, সাবজেক্টের নামটা হিউম্যান ডেভেলপমেন্ট হিসাবে গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়। কিন্তু আমাদের যদি 11-12-এও হিউম্যান ডেভেলপমেন্ট নামটা ইন্ট্রোডিউস করা হয়, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে, আমাদের পড়াতেও সুবিধা হবে। সাবজেক্টের বিষয়বস্তুর মধ্যে একটা প্যারিটি থাকবে, নামের মধ্যে প্যারিটি থাকবে। তো এটা মেইন উদ্দেশ্য ছিল। আর নেক্সট, সিলেবাসটাকে আরো সাইন্টিফিক করা হয়েছে এবং স্টুডেন্টরা যাতে বাস্তব লাইফের সঙ্গে রিলেট করতে পারে, সেই হিসাবে চেষ্টা করা হয়েছে। নেক্সট স্লাইড। অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে কি কি ডোমেন আছে? প্রথমত, লাইফ স্প্যান ডেভেলপমেন্ট ফার্স্ট,
যেখানে জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হোল লাইফের ডেভেলপমেন্টের বিষয় জানা যাচ্ছে। নেক্সট নিউট্রিশন, থার্ড হেলথ, হাইজিন অ্যান্ড ওয়েলবিং, ফোর্থ রিসোর্স, ফিফথ ওয়ার্ক ম্যানেজমেন্ট, সিক্সথ টেক্সটাইল, সেভেন্থ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এইথ কনজিউমার এডুকেশন, নাইন্থ এক্সটেনশন এডুকেশন অ্যান্ড মিডিয়া। পরবর্তী যে স্লাইড সেটাতে আমরা সেমিস্টার 1 সম্পর্কে ব্রিফলি আমরা এক্সপ্লেন করব। এখানে আমরা সেমিস্টার 1-এর ফার্স্ট যে ইউনিট সেটা হলো ইন্ট্রোডাকশন টু হিউম্যান ডেভেলপমেন্ট। তার মধ্যে আমরা যেটা নিয়ে আমরা ধারণা গঠন করব সেটা হলো কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা অলরেডি আমাদের পূর্ববর্তী সিলেবাসেও কিন্তু ছিল। সেকেন্ড যে ইউনিট সেটা হলো লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট, ইনফ্যান্ট টু চাইল্ডহুড, মানে 0 to 12 ইয়ার্স। এর মধ্যে পার্সপেক্টিভ অন চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ডোমেইনস অফ ডেভেলপমেন্ট ডিউরিং চাইল্ডহুড, ইমিউনাইজেশন, জেনারেল কন্টামিনেটেড ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন, মানে আমাদের যে সাধারণ যে সংক্রামক রোগ এবং তার প্রতিরোধ, এইগুলো থাকছে। 3 নম্বর যে টপিক সেটা হলো রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে একটু বিষয় বলবার আছে। এই রিসোর্স ম্যানেজমেন্ট এটা হলো নতুন সিলেবাসের মধ্যে অন্তর্গত হয়েছে। পূর্ববর্তী যে সিলেবাস আমাদের ছিল সেখানে কিন্তু ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টই ছিল। ওখানে শুধুমাত্র পারিবারিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু বর্তমান যে নতুন সিলেবাস সেখানে কিন্তু ওভারঅল সম্পত্তি সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা গঠন করব। এই ইউনিটের মধ্যে আমরা কনসেপ্ট অফ রিসোর্স, ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস, প্রিজার্ভেশন এই অফ রিসোর্সেস এই অংশগুলো আছে। 4 নম্বর হলো টেক্সটাইল। এখানে টেক্সটাইলে ইন্ট্রোডাকশন অফ ফাইবার, ইয়ার্ন মেকিং অ্যান্ড ফেব্রিক কনস্ট্রাকশন, ফ্যাব্রিক ফিনিশিং এই অংশগুলো থাকছে। এই স্লাইডেরই আমরা চার্টের 3 নম্বর যদি কলমটা আমরা লক্ষ্য করি সেখানে আছে নাম্বার অফ কন্টাক্ট আওয়ার্স। এই যে আমরা যে 4টে যে ইউনিট আছে এই প্রত্যেকটি ইউনিটের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে পরামর্শ অনুযায়ী কিন্তু গাইডলাইন অনুযায়ী কিন্তু একটা অ্যাপ্রক্স কন্ট্যাক্ট আওয়ার অ্যালট করা হয়েছে। যেমন ইউনিট 1 এর জন্য 20 আওয়ার্স, ইউনিট 2 এর জন্য 30 আওয়ার্স, ইউনিট 3 এর জন্য 20 আওয়ার্স অ্যান্ড এগেন ইউনিট 4 এর জন্য 20 আওয়ার্স। এই যে প্রি অ্যালট করা যে আমাদের কন্ট্যাক্ট আওয়ার সেটা কিন্তু আমরা যখন বাস্তবে যখন স্কুলে পড়াবো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মতো কিছুটা চেঞ্জেস বা অ্যাডিশন অল্টারেশন করে নিতে পারি। এর সেমিস্টার সিস্টেম বলে নয়, সেমিস্টার 1 বলে নয়, সেমিস্টার 2, 3 এবং 4 পরবর্তী যে স্লাইডগুলোতে যাবো প্রত্যেকটার ক্ষেত্রে এই কন্ট্যাক্ট আওয়ার্সটা কিন্তু আমরা আমাদের মতো একটু আধটু চেঞ্জ করতে পারি। এর পরবর্তীকালে পরে আসছে যেটা 4 নম্বর স্লাইড কলম, 4 নম্বর কলম। সেখানে আছে মার্কস ডিভিশন। ইউনিট 1 এর জন্য 5 মার্কস, ইউনিট 2 এর জন্য 13 মার্কস, ইউনিট 3 এর জন্য 7 মার্কস অ্যান্ড ইউনিট 4 এর জন্য 10 মার্কস। এই মার্কস ডিভিশনে আমরা স্লাইডের ডান দিকে একটা পাই চার্ট দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় বলার আছে, আমরা যখন টিচাররা যখন বাস্তবে যখন আমরা কোয়েশ্চেন করব তখন কিন্তু এই মার্কস ডিভিশনের যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, মানে ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4 এর জন্য মানে 5 মার্কস, 13 মার্কস, 7 মার্কস অ্যান্ড 10 মার্কস, এইটা কিন্তু আমাদের ফলো করে কোয়েশ্চেন করতে হবে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। স্লাইডটি আছে এটা সেমিস্টার 2। সেমিস্টার 2 সম্পর্কে আমরা ব্রিফলি এক্সপ্লেন করা আছে। এখানে ইউনিট 5 ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে আমরা বেসিক কনসেপ্ট অ্যাবাউট ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ, নেক্সট এলিমেন্টারি স্টাডি অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ডায়েটেটিক্স এই অংশগুলো আমাদের ইউনিট 5 এর মধ্যে আছে। ইউনিট 6 এর মধ্যে হেলথ, হাইজিন অ্যান্ড ওয়েলবিং এই অংশটি আছে। এই ক্ষেত্রে এই টপিকটি 6 নম্বর টপিকটির ক্ষেত্রে বলবো এইটি কিন্তু একটা বর্তমানে বহুল প্রচলিত এবং বহুল চর্চিত একটি বিষয়। সেই ক্ষেত্রে নতুনভাবে নতুন যে সিলেবাস সেইটাতে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা আশা রাখবো এই সম্পর্কে ধারণা গঠন করার ফলে স্টুডেন্টরা কিন্তু উপকৃত হবে। ইউনিট 7 যেটা সেটা ওয়ার্ক ম্যানেজমেন্ট। ওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্ক ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, ম্যানেজমেন্ট অফ টাইম অ্যান্ড এরগোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ
এই যে চারটে অংশ আছে, এই চারটের মধ্যে প্রথম তিনটি মানে ওয়ার্ক ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম, এই তিনটি কিন্তু অলরেডি আমরা এর আগে বহু বছর ধরে পড়িয়ে আসছে, আমাদের সিলেবাসের অন্তর্গত ছিল। কিন্তু 4 নম্বর যেটি সেটা এরগোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এইটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা এই সিলেবাসে ইন্ট্রোডিউস করেছি বা ঢুকিয়েছি। এইখানে আমরা যে এটা ইন্ট্রোডিউস করার অর্থ মানে কারণ হলো, একটু বলে দিই ছোট করে, স্টুডেন্টরা যাতে ভবিষ্যতে নিজেটা এন্টারপ্রেনার হওয়ার জন্য তাদের মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে, সেই কারণে এইটা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এরপরে আসি এই চার্টেরই 3 নম্বর কলম, সেখানে নাম্বার অফ কন্ট্যাক্ট আওয়ার্স, যেটা আমরা অলরেডি পূর্ববর্তী যেরকম ভাবে বলেছি সেরকমই, যে ইউনিট 5 এর জন্য 40 আওয়ার্স, ইউনিট 6 এর জন্য 15 আওয়ার্স অ্যান্ড ইউনিট 7 এর জন্য 15 কন্ট্যাক্ট আওয়ার্স। এই আওয়ার্স কন্ট্যাক্ট আওয়ার্সে গুলো যেমন পূর্ববর্তীভাবে বললাম আমরা আমাদের মধ্যে অ্যাডিশন অল্টারেশন করতে পারি। 4th যে কলম আছে সেখানে কিন্তু মার্কস ডিভিশন, এই মার্কস ডিভিশনটা ইউনিট 5 এর জন্য 15 মার্কস, ইউনিট 6 এর জন্য 10 মার্কস অ্যান্ড ইউনিট 7 এর জন্য 10 মার্কস আছে। এটাও আমরা একটি পাই চার্টের দ্বারা এখানে শো করা আছে। এবং আবারও বলবো, আমরা যখন টিচাররা কোয়েশ্চেন করব তখন এই মার্কস ডিভিশন গুলো অনুযায়ী কিন্তু আমাদের কোয়েশ্চেন করতে হবে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। সেমিস্টার 3 অ্যান্ড 4 হচ্ছে ক্লাস 12 এ পড়ছে। তো সেমিস্টার 3 এর ইউনিট 1 এ আছে লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্স। আমরা 11 এ দেখিয়েছি, ওটা 0 to 12 ইয়ার্স এর চিলড্রেনদের জন্য ছিল। এখানে অ্যাডোলেসেন্স আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোলেসেন্সের মিনিং, নিডস অফ অ্যাডোলেসেন্স, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট এবং প্রবলেমসগুলো সিলেবাসের মধ্যে আছে। নেক্সট ইউনিট 2, লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুডের মধ্যে আছে মিনিং, স্টেজেস, কনসেপ্টস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রবলেমস, সোশিও ইকোনমিক প্রবলেম, ভেরিয়াস প্রবলেমস আছে। তো অ্যাডোলেসেন্সটা আমাদের পুরোনো সিলেবাসেই ছিল, অ্যাডাল্টহুডটা অল্প ছিল, তো অ্যাডাল্টহুডটা একটু ডিটেলিংয়ে আছে। নেক্সট আছে ইউনিট 3, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। এখানে আছে ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি বাজেট। তো এইগুলো অলরেডি আমাদের পুরোনো সিলেবাসে ছিল। নেক্সট ইউনিট 4, ইউনিট 4 এ আছে অ্যাপারেল, ডিজাইনিং অ্যান্ড সিলেকশন। এটাও আমাদের পুরোনো সিলেবাসে ছিল। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে 3rd কলমে নাম্বার অফ কন্ট্যাক্ট আওয়ার্স। ইউনিট 1 এর জন্য 30 আওয়ার্স, ইউনিট 2 এর জন্য 20 আওয়ার্স, ইউনিট 3 এর জন্য 20 আওয়ার্স, ইউনিট 4 এর জন্য 20 আওয়ার্স। ম্যাডাম যেরকম বললেন, নাম্বার অফ কন্ট্যাক্ট আওয়ার্সটা একটা অ্যালট করা হয়েছে কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী, কিন্তু এটা আমরা বাস্তব ক্ষেত্রে পড়ানোর সময় নিজেদের মতন অ্যাডিশন অল্টারেশন করে নেব। আচ্ছা, মার্কস ডিভিশন ইউনিট 1 এর জন্য 10 মার্কস, ইউনিট 2 এর জন্য 8 মার্কস, ইউনিট 3 এর জন্য 9 মার্কস, ইউনিট 4 এর জন্য 8 মার্কস। তো মার্কস ডিভিশনটা পাশে একটা পাই চার্টের মাধ্যমে শো করা আছে। নেক্সট স্লাইড। সেমিস্টার 4 এ ইউনিট 5, নিউট্রিশন ফর সেলফ, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। এর মধ্যে নিউট্রিটিভ প্রসেস অ্যান্ড কনসেপ্ট অফ ক্যালোরি, ডায়েটেটিক্স, ফুড প্রিজার্ভেশন, এগুলো আছে সিলেবাসে। নেক্সট ইউনিট 6, কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন। এটা আমাদের অলরেডি পুরনো সিলেবাসে ছিল, কনজিউমার এডুকেশন, কনজিউমার প্রোটেকশন। আচ্ছা, ইউনিট 7, এক্সটেনশন এডুকেশন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটাও আমাদের পুরনো সিলেবাসে ছিল। এখানে এক্সটেনশন এডুকেশন কি, আচ্ছা, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিটা অতটা ছিল না, যেটা নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা কিন্তু সিলেবাস হয়েছে সিবিএসই বোর্ডের অনুযায়ী। নেক্সট ইউনিট 8 এ হচ্ছে কেরিয়ার অফ ইন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। স্টুডেন্টদের একটা ধারণা দিয়ে দেওয়া যে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট করে তারা কোন কোন ফিল্ডে যেতে পারে। যেহেতু এখন অনেক রকম ফিল্ড খুলছে, তো স্টুডেন্টদের সামনে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার খুব দরকার 12 স্টুডেন্টদের সামনে, যে এই সাবজেক্ট পড়ে তারা কোন ফিল্ডে কিভাবে যেতে পারবে। তো এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ইউনিট 5 এর জন্য
40 কন্ট্যাক্ট আওয়ার্স, ইউনিট 6 এর জন্য 10 কন্ট্যাক্ট আওয়ার্স, ইউনিট 7 এর জন্য 15 কন্ট্যাক্ট আওয়ার্স, ইউনিট 8 এর জন্য 5 কন্ট্যাক্ট আওয়ার্স অ্যালট করা হয়েছে। মার্কস ডিভিশন আছে ইউনিট 5 এ 16 মার্কস, ইউনিট 6 এ 7 মার্কস, ইউনিট 7 এ 10 মার্কস, ইউনিট 8 এ 2 মার্কস। তো এই অনুযায়ী আমাদের মানে কোয়েশ্চেন ফরমেশনটা কাউন্সিলের তরফ থেকে হবে। আমরা সবাই জানি সেমিস্টার 3 and 4 কাউন্সিলের কোয়েশ্চেন হবে, তো এই মার্কস ডিভিশনটা ফলো করে কোয়েশ্চেনটা হবে। তো মার্কস ডিভিশনটা দেখুন, একটা পাই চার্টের মাধ্যমে শো করা আছে। নেক্সট স্লাইড। সেখানে আমরা দেখব বা দেখতে পাচ্ছি এক্সক্লুডেড টপিকস ফ্রম সিলেবাস, মানে আমাদের পুরো আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলি সম্পূর্ণভাবে বাদ গেছে। প্রথম পয়েন্ট হলো অ্যান ইন্ট্রোডাকশন টু হোম ম্যানেজমেন্ট। স্বাভাবিক, বিষয়টাই যেহেতু নাম পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে হোম ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশনটা বাদ গেছে। ভ্যালুস, গোলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, এই অংশটা বাদ গেছে। 3 নম্বর অর্গানাইজেশন অফ ওয়ার্ক ইন হোম অ্যান্ড 4 ফ্যামিলি হাউসিং, এই 4টে পয়েন্ট কিন্তু বাদ গেছে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা চেঞ্জ টপিকের মধ্যে আগের যে সিলেবাস সেখানে ছিল ফ্যামিলি রিসোর্স, যেখানে শুধুমাত্র পারিবারিক সম্পদ বিষয়টি পুরোপুরি আলোচনা ছিল, কিন্তু বর্তমানে সেই পারিবারিক সম্পদের বদলে আমরা শুধুমাত্র সম্পদ বা সম্পদ ওভারঅল সম্পদ সম্পর্কে আমরা একটি ধারণা গঠন করব। নেক্সট স্লাইড। নেক্সট আমরা আসি নিউলি ইন্ট্রোডিউসড টপিকস, ওইগুলো বাদ দিয়ে কি কি টপিক আমাদের এলো। ইন্ট্রোডাকশন টু হিউম্যান ডেভেলপমেন্ট, অবশ্যই এটা তো আসতেই হবে যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে নতুন। নেক্সট হেলথ, হাইজিন অ্যান্ড ওয়েলবিং, এটা আমাদের সিবিএসই সিলেবাস অনুযায়ী করা হয়েছে। ফুড প্রিজার্ভেশন, এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা আগে অল্পই ছিল। এরগোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এটা সিবিএসই সিলেবাস অনুযায়ী ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট কেরিয়ার ইন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা এক্ষুনি একটু আগেই আলোচনা করলাম যে এইটা সাবজেক্টটা পড়ে স্টুডেন্টরা কি কেরিয়ার পাবে। আচ্ছা, সমস্ত টপিকটাই কিন্তু আপডেট করা হয়েছে কিছু নেসেসারি ইনফরমেশনের সঙ্গে। প্রত্যেকটাই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো আমাদের আপডেট করতে হয়, সেজন্য প্রত্যেকটা যেগুলো পুরনো টপিকও ছিল সেগুলো আমাদের নতুন ইনফরমেশন দিয়ে আপডেট করা হয়েছে। নেক্সট স্লাইড। প্র্যাকটিক্যাল পার্টে চলে আসি। থিওরি সম্পর্কে আলোচনা করলাম, এরপরে প্র্যাকটিক্যাল পার্টে একটা হিউজ চেঞ্জেস হয়েছে। কিছু কিছু আমরা পুরনো প্র্যাকটিক্যালগুলোই রেখে দেওয়া হয়েছে, কিছু কিছু নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। যেমন প্রথম প্র্যাকটিক্যালটা প্রিপেয়ারিং মেটেরিয়ালস ফর স্টিমুলেটিং দ্য সেন্সরি ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্টস, এটা আমাদের পুরনো সিলেবাসে ছিল। 0 to 2 years ইনফ্যান্ট হিসাবে আমরা জানি, ইনফ্যান্টের স্প্যানটা হচ্ছে 0 to 2 years। তো এই এজের উপযোগী বিভিন্ন আমরা খেলনা তৈরি করতে পারি, যেগুলো ওদের সেন্সারি ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে সেটা ওরা বুঝতে পারে, সেটা বড়রা আমরা বুঝতে পারি, অবজার্ভ করতে পারি। যেমন ঝুমঝুমি বানাতে পারি আমরা, কোনো একটা বক্সের মধ্যে দিয়ে কোনো মোটর দিলাম, হ্যাঁ কিছু মোটর দিলাম, তারপরে অন্য একটা বক্সে কিছু সর্ষে দানা দিলাম, হ্যাঁ, তো দুটোর সাউন্ডে একটা আলাদা রকম সাউন্ড হবে, সেইটা আমরা দেখতে পারি, সেটা দিয়ে বাচ্চাদের অবজার্ভ করতে পারি। হ্যাঁ, সেন্সারি ডেভেলপমেন্ট মানে বাচ্চার সেন্স অর্গানগুলো ডেভেলপ করা। এখানে চোখ, কান, স্পর্শ দিয়ে যেগুলো ওরা খেলা জিনিস অনুভব করতে পারবে সেগুলো আমরা করতে পারি, বানাতে পারি বাচ্চাদের দিয়ে। সফট টয়েস বানানো যেতে পারে, আবার খুব ইজি পাজলও বানানো যেতে পারে। যেমন একটা মুখের ছবি, সেটাকে কেটে কেটে পাজল গেম হিসাবে বানানো যেতে পারে। এগুলো আমরা পুরোনো সিলেবাসে সবাই আমরা এক্সপিরিয়েন্স টিচার, তো এগুলো সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, একটু এক্সপ্লেন করে দিলাম। নেক্সট সিরিয়াল নাম্বার 2, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টাল নর্মস বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজড চেকলিস্ট 2 to 12 years। এখানে হচ্ছে একটা এই সাবজেক্টটা মানে এই টপিকটা নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা একটা সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই সাইকোলজিক্যাল টেস্টটা করতে এইটা ভাবনা চিন্তায় দেওয়া হয়েছে, যেহেতু আমরা লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট থিওরিতে পড়া হয়েছে, তার রিলেটেড একটা প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। তো এই টেস্টটা যে কোনো একটা
এরিয়া নিয়ে করতে পারি, কি মোটর, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল, ইমোশনাল, যে কোনো একটা এরিয়া। তো সোশ্যাল এরিয়াটা আমার মনে হয় একটু ইজি হবে। তো এই সোশ্যাল এরিয়ার এটা স্ট্যান্ডার্ডাইজ ভাইনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল, এই স্কেলটা কিনতে পাওয়া যায় কিট হিসাবে। তো যদি কারোর প্রবলেম থাকে বা মানে জোগাড় করতে পারলে না, তো সেক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করে দিতে পারবো। ব্যাপারটা খুবই ইজি। কয়েকটা মাইলস্টোন দেওয়া থাকে, সেই মাইলস্টোন গুলো বাচ্চা অ্যাচিভ করতে পারছে কিনা সেটা আমাদের স্টুডেন্টরা দেখবে। প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে কিংবা চারপাশে একটা 2 থেকে 12 বছরের যে কোনো একটা শিশুকে তারা পেয়ে যাবে। যে কোনো একটা এজ গ্রুপের শিশুকে নিয়ে সে ওই টেস্টটা করবে। সেই টেস্টটাতে কিটে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে স্কোরিং করা হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমরাও সেইগুলো ডিটেলড ইনফরমেশন দিয়ে দেবো, সমস্যা নেই। সেই টেস্টটা করে সেইখানে কিন্তু একটা ফর্মুলাও দেওয়া থাকে, সেই ফর্মুলা অনুযায়ী সোশ্যাল কোশেন্ট বার করা যায়। এই টেস্টটা কিন্তু যেহেতু নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেহেতু হয়তো একটু শুরু করতে সমস্যা হবে কি জটিল মনে হবে, কিন্তু করতে করতে এটা ইজি হয়ে যাবে এবং স্টুডেন্টদের সুন্দরভাবে বোঝানো যাবে। নেক্সট, প্রিপেয়ারিং রিডিং মেটেরিয়ালস ফর স্কুল এজ চিলড্রেন অর প্রি স্কুলার্স। এটা আমরা আগে প্র্যাকটিক্যালে করেছি, এটা নিয়ে ডেসক্রিপশন দেওয়ার কিছু নেই। নেক্সট, আইডেন্টিফিকেশন অফ ফাইবার্স, এটাও আমাদের পুরোনো সিলেবাসে ছিল। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেথড, ফিজিক্যাল মেথডে তো যে কোনো ফাইবার আইডেন্টিফাই করা যেতেই পারে, কেমিক্যাল মেথডও ইউজ করতে পারি আমরা, কেমিক্যাল গুলো যদি ল্যাবরেটরিতে অ্যাভেলেবল থাকে। নেক্সট, আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট উইভস, বাচ্চারা বিভিন্ন উইভস তৈরি করতে পারবে, এটাও খুব ইন্টারেস্টিং। তারা নিজে হাতে কোনো একটা কাপড়ের টুকরো কি রুমাল কিংবা তারা যদি ইন্টারেস্ট পায় কোনো ওড়না দিয়ে তারা বিভিন্ন উইভ তৈরি করতে পারে। নেক্সট, মেজারিং ওয়েট অফ ডিফারেন্ট ফুড আইটেমস, বিভিন্ন ফুড আইটেম ওয়েট করা খুবই জরুরি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। যে আমরা জানি একটা 100 গ্রাম আপেলে কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ফ্যাট থাকে, সেটা পরিমাপ করার জন্য বাচ্চারা যদি না জানে বা না আইডিয়া থাকে যে একটা আপেলের ওয়েট কত, সেটা তারা বুঝতে পারবে না। তো সেই কারণে সেই ধারণাটা দেওয়ার জন্য একটা ওয়েইং মেশিন কিনতে হবে, যেটা সেইটা একটু জোগাড় করতে হবে আর কি। সেটা দিয়ে বিভিন্ন ফুড আইটেম, 5টা ভেজিটেবল হোক, 5টা ফ্রুট হোক, কিছু 1 কাপ চাল, হ্যাঁ, কি চিনির ওয়েট আমরা জানি 1 টেবিল স্পুন চিনি বা 1 টিস্পুন চিনির কত ওয়েট হয়, সেগুলো একটু আইডিয়া দিতে হবে স্টুডেন্টের। নেক্সট, ডিটেকশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট ইন ফুড, একটা খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের উপস্থিতি পরীক্ষা করা, সেটা আমরা ল্যাবরেটরি টেস্টে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে করতে পারি। এর বিভিন্ন কার্বোহাইড্রেট টেস্টের বিভিন্ন পরীক্ষা আছে, প্রোটিন টেস্টের পরীক্ষা আছে, ফ্যাট টেস্টের পরীক্ষা আছে, বিভিন্ন দুটো ইজি টেস্ট দিয়ে পরীক্ষা করা যেতে পারে। নেক্সট, প্রিপারেশন অফ হেলদি টিফিন অফ প্রি স্কুলার্স অর স্কুল এজ চাইল্ড, একটা হেলদি টিফিন তৈরি করা যেতেই পারে, স্যান্ডউইচ হোক, পোহা হোক, ডালিয়া হোক, যেটা স্টুডেন্টদের দেওয়া যেতে পারে, আলুর পরোটা, হ্যাঁ, সেটা বাচ্চারা স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট নিয়ে করে। এই প্র্যাকটিক্যালগুলো আমি দেখেছি। নিউট্রিশনে এই প্র্যাকটিক্যালটা ছিল, এই হিউম্যান ডেভেলপমেন্টে এই প্র্যাকটিক্যালটা ইন্ট্রোডিউস করা হয়েছে, বাচ্চারা যাতে আগ্রহ প্রকাশ করে। প্রিপেয়ারিং পোস্টার্স রিইনফোর্সিং মেসেজেস অন হেলথ অ্যান্ড হাইজিন, হেলথ অ্যান্ড হাইজিনের ওপর কোনো একটা পোস্টার তৈরি করা যেতে পারে, যেরকম ম্যালেরিয়া, ডেঙ্গু নিয়ন্ত্রণ বিধি, হ্যাঁ, এগুলো তৈরি করা যেতে পারে। ইমিউনাইজেশন সম্পর্কে সচেতনতা, অর্থাৎ অনাক্রমতা সম্পর্কে একটা সচেতনতা, টিকা প্রদান, সেই একটা পোস্টার তৈরি করা যেতে পারে। এগুলো বাচ্চারা ইন্টারেস্ট নিয়ে করে। নেক্সট স্লাইড। পরবর্তী স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল। প্রীতিকা ম্যাডাম এতক্ষণ এর আগে ক্লাস 11 এর প্র্যাকটিক্যালটা নিয়ে বললেন। ক্লাস 12 এর যে প্র্যাকটিক্যাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম ফার্স্ট যে পয়েন্টটা আছে ওটা ফ্যামিলিয়ারিটি উইথ সাইকোলজিক্যাল টেস্ট মেজারিং ইন্টেলিজেন্স অফ অ্যান অ্যাডোলেসেন্ট স্টুডেন্ট বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এখানে 3খানা কিন্তু আমরা ব্র্যাকেটে করে 3খানা মানে আইকিউ টেস্টে, এখানে ইন্টেলিজেন্স টেস্ট বলতে আইকিউ টেস্টের কথাই মূলত বলা হয়েছে। তা এখানে 3খানা কিন্তু কিটের একটা এক্সাম্পল দিয়েছে, যেমন বিনেট কামেট, খোস ব্লক ডিজাইন,
রাভিন স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট। এই তিনখানা কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আরো অনেক রকমের ইন্টেলিজেন্স টেস্ট কিন্তু আছে বা কিট আমরা মার্কেটে অ্যাভেলেবেল। এই ক্ষেত্রে একটা জিনিস বলে থাকি যে এইগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা কিটকে যেটা মনে হবে বাচ্চাদের ক্ষেত্রে সহজ সেটা কিন্তু আমরা নিতে পারি। আর অ্যাডোলেসেন্স যেহেতু আমাদের 11 এবং 12 স্টুডেন্টরা অ্যাডোলেসেন্স বয়সের মধ্যেই আছে, অতএব তারা স্টুডেন্টরা কিন্তু তাদের পিয়ার মানে তারা তাদের বন্ধুদের ওপরই কিন্তু এই টেস্টটা সাবজেক্ট হিসেবে বন্ধুদেরকে তারা চুজ করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে 2 নম্বর যেটা প্র্যাকটিক্যাল যে টপিক সেটা হলো প্রিপেয়ারিং আর রিপোর্ট অন সোশিও ইকোনমিক অ্যান্ড ইমোশনাল প্রবলেমস অফ অ্যান এল্ডারলি এজ অ্যাবভ 60 at home or neighborhood by using a structured questionnaire। এই ক্ষেত্রে স্টুডেন্টরা তাদের বাড়ি হতে পারে বা তাদের বাড়ির আশপাশে 60 বছরের ঊর্ধ্বের কোনো বয়স্ক মানুষের উপর তাদের যে সোশিও ইকোনমিক বা ইমোশনাল প্রবলেম, তারা কিন্তু অনেক রকম প্রবলেমের মধ্যে ফেস করে বিভিন্ন রকম, সেই যে কোনো প্রবলেম সম্পর্কে কিন্তু একটা রিপোর্ট কিন্তু করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে একটা যে কোয়েশ্চেনিয়ার সেটা তো স্টুডেন্টদের ক্ষেত্রে যারা টিচাররা যারা আছে সেই টিচারদেরকে একটি কোয়েশ্চেনিয়ার কিন্তু বানিয়ে দিতে বা বানাতে হেল্প করতে হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো লার্নিং টু ফিল ডিফারেন্ট ব্যাংক ফর্মস, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম যেমন সেভিংস, কারেন্ট, রেকারিং, এছাড়া উইথড্রল ফর্মস, মানি ডিপোজিট স্লিপ, চেকস। এটা অলরেডি এর আগেও ছিল, যে কোনো ওপেনিং ফর্ম অর ক্লোজিং ফর্ম, মানি ডিপোজিট স্লিপ, চেক, এটা কিভাবে ফিল করবে একটা 11-12 এর স্টুডেন্টদেরকে, সেটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল অলরেডি এর আগেও ছিল করাবো। 4 নম্বর যেটা হলো টেক্সটাইল ডিজাইনিং, প্রিপারেশন অফ এনি ওয়ান আর্টিকেল ইউজিং অ্যাপ্লাইড টেক্সটাইল ডিজাইন টেকনিক্স। এখানে অনেকগুলো টেকনিক্সের কথা বলেছি, যেমন টাই অ্যান্ড ডাই, বাটিক প্রিন্টিং, ব্লক প্রিন্টিং, ফ্যাব্রিক প্রিন্টিং ইউজিং ডিফারেন্ট স্টিচেস। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে আমরা কি করতে পারি, এটা যদিও এর আগেও আমাদের সিলেবাসে অলরেডি আছে বা এক্সিস্ট করছে, সেক্ষেত্রে কি আমরা অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশন চুজ করে আমরা স্টুডেন্টদেরকে করাতে পারি, অথবা যদি অনেক স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আমরা গ্রুপ ভাগ করে 2টো বা 3টেও চুজ করতে পারি। যেমন আমি পার্সোনালি কিন্তু স্টুডেন্টদেরকে টাই অ্যান্ড ডাইটা করাই এবং স্টিচেস করাই। স্টুডেন্টরা কিন্তু খুবই সুন্দরভাবে আনন্দ সহকারে খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু এটা করে থাকে। 5 নম্বর যেটা হলো সেটা হলো প্রিপারেশন অফ আ নিউট্রিশিয়াস স্কুল টিফিন ফর an adolescent, measuring its food value using food value chart of ICMR। সেখানে একটি স্কুল টিফিন আমরা অ্যাডোলেসেন্স মানে ওরা নিজেদের জন্য এটা স্কুল টিফিন, সেটা আমরা বিভিন্ন করতে পারি, সেটা আমরা উপমা করতে পারি, সেটা আমরা স্যান্ডউইচ করতে পারি, আমরা ডালিয়ার খিচুড়ি করতে পারি, আলু পরোটা করতে পারি বা ভেজিটেবলস পরোটা করতে পারি, বা যে কোনো কিছু আমরা আমাদের মতো একটা মেনু চুজ করতেই পারি, এবং সেটা করে তার যে ICMR চার্ট অনুযায়ী তার যে ফুড ভ্যালু সেটা যদি খুব সহজ একটা ক্যালকুলেশন ওটা আমরা বার করতে পারি। এবং এইগুলো যদি আমাদের ভ্যারিয়েশনগুলো যদি থাকে, তার ফলে স্টুডেন্টরা কিন্তু খুব ইন্টারেস্ট পাবে, তারা অনেক অ্যাক্টিভ ভাবে করতে পারবে, পার্টিসিপেট করে, আমরা দেখেছি এটা। আচ্ছা, 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো প্রিপারেশন অফ আ নিউট্রিশিয়াস ডিশ ফর আ প্রেগনেন্ট নার্সিং মাদার, মেজারিং ইটস ফুড ভ্যালু ইউজিং ফুড ভ্যালু চার্ট অফ ICMR। এটার ক্ষেত্রে একই ব্যাপার, যে কোনো প্রেগনেন্ট বা নার্সিং মাদারের ক্ষেত্রে আমরা কোনো পুষ্টিকর খাবার বা একটা মেনু তৈরি করব, এবং মেনুটা তৈরি করে ওটার যে ফুড ভ্যালু সেটা একটা মেজার করতে স্টুডেন্টদেরকে গাইড করব বা শেখাবো। 7 নম্বর যে পয়েন্টটা, মার্কেট সার্ভে অফ এনি 5 প্রসেস ফুড উইথ দেয়ার প্যাকিং অ্যান্ড লেভেল ইনফরমেশন। এটা কিন্তু আগেও ছিল, এটা যে কোনো 5টা প্রসেস ফুড আমরা মার্কেট থেকে স্টুডেন্টরাই চুজ করবে, করে তার লেভেলে কি থাকে বা লেভেল থেকে আমরা কি কি ইনফরমেশন আমরা পেয়ে থাকছি সেই সংক্রান্ত একটা প্র্যাকটিক্যাল আমরা কিন্তু করাতে পারছি। 8 নম্বর যেটা বলছে সেটা ডেভেলপ আ লিফলেট অর প্যাম্পলেট for consumer education and protection of on any one of the following। এখানে 4টে অপশনস দেওয়া আছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, 2 নম্বর কনজিউমার রেসপন্সিবিলিটিস, সি হলো কনজিউমার অর্গানাইজেশন,
অ্যান্ড ডি কনজিউমার প্রবলেম। এই চারটে প্রবলেম অপশনসের মধ্যে আমরা যে কোনো একটা অপশনকে চুজ করে আমরা লিফলেট অ্যান্ড প্যাম্পলেটস বানাতে পারি। এই প্র্যাকটিক্যালে বিষয়টি বলতে গেলে আমি দুটো বিষয় মেনশন করব। এক হলো আমরা যখন সিলেবাসটা দেখবো, ইতিমধ্যে যে আপনারা যে হাতে পেয়েছেন সেখানে দেখবেন আমাদের সেমিস্টার 1-2 এর জন্য আলাদা আলাদা করে ডিভাইড করা আছে প্র্যাকটিক্যালগুলোতে, এবং 3-4 এর জন্য কিন্তু আলাদাভাবে আছে। এই আলাদাভাবে করার একটা উদ্দেশ্য আছে যে সাবজেক্ট যে চ্যাপ্টারগুলো আগে পড়ছে সেটার রিলেটেড আমরা প্র্যাকটিক্যালটা ওভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু যেহেতু প্র্যাকটিক্যালের এক্সামটা সেম 1 অ্যান্ড সেম 2 এর শেষে হচ্ছে, মানে 11 ক্লাসের শেষে, এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মানে 12 এর শেষে আমাদের প্র্যাকটিক্যালটা হচ্ছে, সেহেতু আমরা যদি সেমিস্টার 1 এবং 2 এর জন্য যে আলাদাভাবে ভাগ করা আছে মানে ওইভাবেই বা ওই অর্ডারেই করতে হবে তা কিন্তু নয়। আমরা টিচাররা যখন বাস্তবে যখন আমরা ক্লাস নেব তখন নিজেদের সুবিধার্থে ওটা কিন্তু আমরা আগে পিছু করতেই পারি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর যে পয়েন্ট আছে, এখানে কিন্তু প্র্যাকটিক্যালে অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে। সেই সবকটা অপশন যে আমাদের করাতেই হবে সেটা ক্লাস 11 এর জন্যই হোক বা ক্লাস 12 এর জন্যই, সেই বাধ্যবাধকতা কিন্তু নেই। এখানে কিন্তু মানে নিজেদের মতো করে আমরা একটা কি দুটো সেটা বাদ দিয়ে আমরা করতেই পারি বা গোছাতে পারি। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাব। একটা দুটো স্কিপ। আচ্ছা, এরপরের যে স্লাইড আসছে সেখানে মার্কস ডিভিশন এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে সেমিস্টার 1 এর জন্য 35 মার্কস অ্যালোটেড আছে এবং সেমিস্টার 2 এর জন্য 35 মার্কস অ্যালোটেড আছে। মানে ক্লাস 11 এর সেমিস্টার 1 অ্যান্ড 2 এর জন্য 35 তাহলে 70 মার্কস হয়ে গেল, এবং ক্লাস 11 এর পরে যে প্র্যাকটিক্যাল হবে সেটা 30 মার্কস, তার মানে 70 + 30 100 মার্কস টোটাল হলো। এবং ঠিক সেম সেমিস্টার 3 এর জন্য 30 মার্কস, সেমিস্টার 4 এর জন্য একটা মিস্টেক হলো, সেমিস্টার 3 এর জন্য 35 মার্কস অ্যান্ড সেমিস্টার 4 এর জন্য 35 মার্কস, মানে 35 টোটাল 70 মার্কস, এবং প্র্যাকটিক্যাল এক্সামের জন্য 70 + 30 মানে টোটাল 100 হলো। আচ্ছা, এইভাবে আমরা আমাদের পুরো এক্সামিনেশনটাকে করব। আচ্ছা, এই বিষয়ে আরেকটা বিষয় বলবো যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এটাকে আমরা আমাদের এইচএস কাউন্সিল অড সেমিস্টার বলছে, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এই দুটোকে ইভেন সেমিস্টার আমরা বলছি। এই অড সেমিস্টার যেটা মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 30 মার্কস, এই 30 মার্কস দুটোই যেহেতু আপনার এমসিকিউ বেসড মূলত কোয়েশ্চেন হবে, সেই জন্য এটার জন্য টাইমিং যে থাকছে সেটা 1 hour 15 minutes, মানে 75 মিনিট কিন্তু থাকছে। আর ইভেন যে সেমিস্টার মানে সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 এইগুলোর ক্ষেত্রে এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডিকিউ যেহেতু থাকছে সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি থাকছে, সেই ক্ষেত্রে 2 ঘন্টা করে টাইম অ্যালোটেড থাকছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 1 এ যেটা হচ্ছে অড সেমিস্টার, সেটাতে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে, তার পরীক্ষা এক্সাম ইভ্যালুয়েশন শিডিউল হচ্ছে সেপ্টেম্বরে। সেমিস্টার 2 ইভেন সেমিস্টার, এটাতে এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এবং ডিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকছে, সেটা হচ্ছে মার্চে, ইভ্যালুয়েশনটা হবে মার্চে। নেক্সট অড সেমিস্টার 3 যেটা ক্লাস 12 এর শুরু, এখানে সেমিস্টার 3 তে পড়ছে এমসিকিউ, সেখানেও সেপ্টেম্বরে থাকছে ইভ্যালুয়েশনটা। আর সেমিস্টার 4 যেটা ফাইনাল এক্সাম, সেখানে এসএকিউ এবং ডিকিউ থাকছে, সেটা হচ্ছে মার্চে। এই এমসিকিউ সেমিস্টার 1 এবং 2 এর টাইমিং থাকছে, ইভ্যালুয়েশনের টাইমিং থাকছে 1 hour 15 minutes, অ্যান্ড এসএকিউ সেমিস্টার 2 and 4 এর টাইমিং থাকছে 2 hours। সেমিস্টার 1 এবং 2 মানে স্কুল কন্ডাক্ট করবে, সেমিস্টার 3 and 4 will be conducted by HS Council. Students have to pass each semester separately with minimum 30% marks.
এইচএস কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী 30% মার্কস পেতে হবে। Practical examination of class 11 will be conducted by school at the end of semester 2, যেটা ম্যাডাম এক্ষুনি বললেন যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর কোন মানে প্র্যাকটিক্যালের কোনো ডিভিশন থাকছে না। 1 এবং 2 সেমিস্টার বেসিসে প্র্যাকটিক্যালের এক্সাম হবে না, একদম 11 এর শেষে প্র্যাকটিক্যালের এক্সাম হবে। সেই জন্য টিচার নিজের সুবিধার্থে প্র্যাকটিক্যালের শিডিউলটা সাজিয়ে নিতে পারে, ওরকম অর্ডারলি করার কোনো প্রয়োজন নেই। সেগুলো নিজেদের সুবিধা মতন। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ ক্লাস 12 will be conducted by school at the end of semester 4, অর্থাৎ 12 এর প্র্যাকটিক্যালও স্কুলই কন্ডাক্ট করবে সেমিস্টার 4 এর এন্ডে। সেমিস্টার 3 and 4 এর আলাদা কোনো ডিভিশন থাকছে না। নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই ম্যাডাম যা বললেন তার সাথে। এখানে যেটা বলা হয়েছে যে আমরা দেখতে পাই 3 নম্বর যে নিচের যে বুলেট পয়েন্টস এর মধ্যে 3 নম্বর যেটা স্টুডেন্টস হ্যাভ টু পাস ইচ সেমিস্টার সেপারেটলি উইথ মিনিমাম 30 মার্কস। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 30 মার্কস মিনিমাম পেতে হচ্ছে। সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি সেমিস্টার 1-এ আনফর্চুনেটলি 30% মার্কস পেল না, সেই ক্ষেত্রে কিন্তু স্কুলকেই সেমিস্টার 2 এর শেষে কিন্তু নতুন করে একটি রেমিডিয়াল এক্সামের কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং তখনও যদি দেখি আমরা যে স্টুডেন্টটি যদি পাশ করে যায় খুব ভালো, কিন্তু যদি দুর্ভাগ্যক্রমে যদি স্টুডেন্টটি দেখা গেল সেমিস্টার রেমিডিয়াল টেস্টের পরেও যদি সেমিস্টার 1-এ পাশ করলো না, সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টটিকে পরবর্তী যে নেক্সট একাডেমিক সেশন সেখানে কিন্তু নতুনভাবে 11-এ কিন্তু একদম নিউ স্টুডেন্ট হিসেবে কিন্তু নতুনভাবে ভর্তি করতে হবে। ঠিক সেম সিস্টেম কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। 3-তে যদি কৃতকার্য বা সে উত্তীর্ণ না হয় 30% মার্কস পেয়ে, সেক্ষেত্রে কিন্তু 4-এ মানে সেমিস্টার 4 এর পরে কিন্তু তাকে সেমিস্টার 3 এর এক্সাম কিন্তু রেমিডিয়ালে ব্যবস্থা হবে এবং সেখানে কিন্তু পাশ করতে হবে। মানে প্রত্যেকটা সেমিস্টারে যদি এক কথায় বলি, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু মিনিমাম 30% মার্কস পেয়ে পাশ করতে হবে, তবেই কিন্তু পরবর্তী অ্যালট হবে। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি একটা বার ডায়াগ্রাম করা আছে। এটা এইচএস কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করেছি 50% অফ টোটাল কোয়েশ্চেন শুড বি ইজি, অর্থাৎ সেমিস্টার 1, 2, 3 and 4 সব সেমিস্টারে একটা জেনারেল গাইডলাইন দেওয়া আছে যে 50 মানে টোটাল কোয়েশ্চেনের 50% ইজি হবে। নেক্সট টোটাল কোয়েশ্চেনের 30% মডারেট হবে, অর্থাৎ ইজি একটু টাফ। আর নেক্সট 20% অফ টোটাল কোয়েশ্চেন শুড বি হার্ড, অর্থাৎ একটু ভালো ছেলে মেয়েদের জন্য কিছু কোয়েশ্চেন রাখা হবে যাতে করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারা যায়। এটা কিন্তু 4টে সেমিস্টারের জন্যই একই। এবার যেহেতু সেমিস্টার 1 এবং 2 স্কুলের হাতে, সেটা স্কুল ডিসাইড করবে। নেক্সট স্লাইড। মার্কস ডিভিশন আমাদের সেমিস্টার 1টা যেহেতু স্কুলের হাতে, সেজন্য মার্কস ডিভিশনটা স্কুলই করবে। মার্কস ডিভিশন তো বলাই ছিল, এর আগে স্লাইডে আমরা দেখেছি, এখানে নতুন করে বলার কিছু নেই। ইউনিট 1-এ 5 মার্কস, ইউনিট 2-তে 13 মার্কস, ইউনিট 3-তে 7 মার্কস, ইউনিট 4-এ 10 মার্কস। তো এই মার্কসটা কিন্তু ফিক্সড। এই মার্কসের মধ্যেই এই ইউনিট থেকে কোয়েশ্চেন করতে হবে এবং 35-এর বেশি কোয়েশ্চেন করা যাবে না, ওখানে কোনো অপশন থাকবে না। 35টাই কোয়েশ্চেন করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 1। নেক্সট স্লাইড। সেমিস্টার 2। সেমিস্টার 2-তে আমরা জানি এসএকিউ এবং ডিকিউ থাকবে। এসএকিউ এখানে একটা ইনস্ট্রাকশন আছে, এটা আমাদের সিলেবাসেও আছে, লক্ষ্য করে সবাই হয়তো দেখে থাকবেন। এসএকিউ দেওয়া আছে 2 টাইপের, 2 মার্কসের এসএকিউ আছে, 3 মার্কসের এসএকিউ আছে। এটাও মেনশন করা আছে যে কোন ইউনিট থেকে কত মার্কসের এসএকিউ আসবে। ফুড অ্যান্ড আর্ট ডিকিউ এরও একই, ডিকিউ আছে 5 মার্কস অ্যান্ড 6 মার্কস, 2 টাইপের ডিকিউ। তো সেটাও মেনশন করা আছে যে কোন ইউনিট থেকে কত মার্কসের ডিকিউ আসবে। সেটা একবার এই স্লাইডে আমরা দেখে নিই। ইউনিট 5-এ ফুড অ্যান্ড নিউট্রিশনে 2 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকছে, টোটাল 4 নাম্বার থাকছে। 3 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকছে, টোটাল 6 নাম্বার থাকছে।
আর 5 মার্কসের একটা কোয়েশ্চেন থাকছে। এই ডিকিউতে আমরা আবার ডিভিশন করাই যায়, হয় একটা ডেফিনিশন দিলাম আর একটা কোয়েশ্চেন দিলাম, সেটা যেরকম আমাদের আগে হতো সেটাও করা যায়। তো মোটামুটি 5 মার্কসের ডিকিউ থাকছে, তো টোটাল হচ্ছে 15 মার্কস। এটা মেনশন করা আছে সিলেবাসে, এইরকম ভাবেই কোয়েশ্চেনটা করতে হবে। নেক্সট হচ্ছে হেলথ, হাইজিন অ্যান্ড ওয়েলবিং ইউনিট 6। এখানেও দেখুন 2 নাম্বারের শর্ট কোয়েশ্চেন দুটো থাকছে, 4 নাম্বার থাকছে। এখানে 3 নাম্বারের শর্ট কোয়েশ্চেন থাকছে না, 6 নাম্বারের একটা ডিকিউ থাকছে। টোটাল 10 মার্কস এখানে হচ্ছে ধার্য। ইউনিট 7 ওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানেও 2 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকছে, 6 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকছে, টোটাল থাকছে 10 মার্কস। তাহলে টোটাল 35 মার্কস কভার হচ্ছে। নেক্সট স্লাইড। নেক্সট যে স্লাইড, সেখানে এই মার্কস ডিভিশনটাই আমরা যেটা সেমিস্টার 3 সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা অলরেডি যেটা আগে হয়েছে, যেহেতু এটা সেমিস্টার 3 মানে 1 মার্কসেরই কোয়েশ্চেন থাকবে এবং 35 কোয়েশ্চেন থাকবে। ইউনিট 1 এর ক্ষেত্রে 10 অ্যালোটেড আছে, 10 মার্কস। ইউনিট 2 এর ক্ষেত্রে 8 মার্কস অ্যালোটেড আছে, ইউনিট 3 এর ক্ষেত্রে 9 মার্কস অ্যালোটেড আছে, অ্যান্ড ইউনিট 4 এর ক্ষেত্রে 8 মার্কস অ্যালোটেড আছে। সেক্ষেত্রে টোটাল কিন্তু 35 মার্কস আছে। এবং যেটা ম্যাডাম অলরেডি বললেন যে সেমিস্টার 3 এর ক্ষেত্রে কিন্তু 35 খানাই কোয়েশ্চেন থাকবে, এখানে কোনো কিন্তু অ্যাডিশন বা অপশন থাকবে না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডটা হলো সেমিস্টার 4। এখানে সেমিস্টার 4 মানেই আমরা জানি এসএকিউ এবং ডিকিউ। এসএকিউ এর ক্ষেত্রে ওই যেটা ঋতিক ম্যাডাম অলরেডি বললেন যে 2 ধরনের প্রশ্ন হতে পারে, মার্কসের প্রশ্ন থাকতে পারে, সেখানে 2 মার্কসের কোয়েশ্চেন এবং 3 মার্কসের কোয়েশ্চেন। আর ডিকিউ এর ক্ষেত্রে 5 মার্কস অ্যান্ড 6 মার্কস, এই দুটো। তা সেক্ষেত্রে ইউনিটের যে ভাগটা আছে, বিভাজনটা আছে, সেটা আমরা একবার দেখে নিই। ইউনিট 5 এর জন্য 2 মার্কসের দুটো কোয়েশ্চেন, 3 মার্কসের জন্য এখানে কোনো অ্যালোটেড নেই কোয়েশ্চেন মার্কস। আর ডিকিউ এর জন্য 6 মার্কসের দুটো কোয়েশ্চেন। এটা সুতরাং তাহলে 4 আর ওদিকে 12 মানে টোটাল 16 নম্বর। এক্ষেত্রে আর একবার বলে দিই যে ডিকিউ এর ক্ষেত্রে যে 5 মার্কস আর 6 মার্কসের যেটা আছে, সেখানে কিন্তু পুরোপুরি আমরা 5 বা 6 এর টোটাল একটা প্রশ্ন না দিয়ে আমরা ডিভিশন কিন্তু নিজের মতো সেটা করতেই পারি, মানে প্রশ্নের ডিমান্ড অনুযায়ী আমরা মার্কস ডিভিশনটা করব। ইউনিট 6 এর ক্ষেত্রে যে মার্কস ডিভিশনটা আছে, 2 মার্কসের দুটো, 3 মার্কসের একটা, এবং এখানে ডিকিউ এর কোনো মার্কস ডিভিশন নেই, টোটাল 7 মার্কস অ্যালোটেড আছে। ইউনিট 7 এর ক্ষেত্রে 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের একটা কোয়েশ্চেন, 5 মার্কসের 1 কোয়েশ্চেন এবং টোটাল 10 মার্কস অ্যালোটেড। ইউনিট 8 এর ক্ষেত্রে কেরিয়ার ইন হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2 মার্কসের একটা কোয়েশ্চেন শুধুমাত্র অ্যালোটেড আছে, আদার্স ডিকিউ বা অন্য আর কোনো অ্যালোটেড নেই। সুতরাং আমরা যদি দেখি প্রত্যেকটা ইউনিট অনুযায়ী 16, 7, 14 এবং 2 টোটাল 35 মার্কস অ্যালোটেড থাকছে। পরবর্তী নেক্সট স্লাইড হচ্ছে টাইপস অফ এমসিকিউ। আমরা জেনারেলি আমরা এতদিন মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন বলতে ফ্ল্যাট কোয়েশ্চেনই সাধারণত বুঝে থাকি, কিন্তু কাউন্সিল আমাদের 8টা টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন গাইডলাইন হিসাবে দিয়ে দিয়েছেন যে 8টা টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে। যেমন জেনারেল এমসিকিউ তো থাকছেই, সেখানে 4টে অপশন থাকছে, কারেক্ট অপশন একটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও জেনারেল এমসিকিউ এর মতোই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, 4টে অপশনের মধ্যে কারেক্ট অপশন করতে হবে। নেক্সট ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন, এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া হলো, কোনটা ট্রু কোনটা ফলস আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, অপশন গুলো সেটা একবার স্লাইডে দেখে নেবেন। নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ কোয়েশ্চেন। এটাতে এখানে একটু বলার আছে, এটা যেহেতু আমাদের সবার ধারণা একটু কম আছে অ্যাসারশন রিজনিং এ, তো একটা এক্সাম্পল দিয়েছি, সহজ এক্সাম্পল। আফটার অ্যাসারশনে দেওয়া আছে, আফটার কমপ্লিটিং আ ওয়ার্ক সাকসেসফুলি আ চাইল্ড এক্সপেক্টস প্রেজ ফ্রম পেরেন্টস, অর্থাৎ একটা কাজ সাকসেসফুলি সফলভাবে করার পরে একটা বাচ্চা মা বাবার কাছ থেকে প্রশংসা চায়। তো এইটার কেন হয়, বাচ্চার মধ্যে প্রশংসার চাহিদাটা থাকে, এটাই এর কারণ। কিন্তু এখানে রিজনে কারণ দেখানো আছে, দেয়ার ইজ এ নিড ফর সিম্প্যাথি ইন দ্য চাইল্ডস মাইন্ড, অর্থাৎ সহানুভূতির
চাহিদা থাকে বাচ্চার মধ্যে, কিন্তু সহানুভূতির চাহিদার জন্য তো তারা প্রশংসা এক্সপেক্ট করছে না, প্রশংসা এক্সপেক্ট করছে তার মধ্যে প্রশংসার চাহিদা থাকার জন্য। বাচ্চার মধ্যে কিন্তু সহানুভূতির চাহিদাটাও থাকে, কিন্তু এই অ্যাসারশনের অনুযায়ী এটার রিজন নয়। তাই জন্য অপশনটা হবে নাম্বার বি। অপশন 4 রকম অপশন আছে, এ অ্যান্ড আর বোথ আর ট্রু and R is correct explanation of A, অর্থাৎ রিজনটা A এর কারেক্ট এক্সপ্লেনেশন। A and next option B, A and R both are true but R is not correct explanation of A। তো এই অ্যাসারশন রিজনিং টাইপের ক্ষেত্রে নাম্বার বি টা কারেক্ট, কারণ আমরা আগে এক্সপ্লেন করলাম। পরের অপশনগুলো একবার বলে দিই। এ ইজ ট্রু অ্যান্ড বাট আর ইজ ফলস, যেখানে আরটা হবেই না সেখানে আর ইজ ফলস হবে। এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। অ্যাসারশন রিজনিং এর টাইপের কোয়েশ্চেনের জন্য একটু স্টুডেন্টদের আমাদের গাইড করে দিতে হবে, ওরা তো এই ব্যাপারে অভ্যস্ত নয়, সেজন্য ওটা একটু বুঝিয়ে দিতে হবে স্টুডেন্টদের। র্যান্ডম ম্যাচিং তো সোজা ব্যাপার, এটা তো একদম ছোট বাচ্চারাও পড়ে থাকে। তো এখানে 4টে অপশন, এইগুলো একটু টাইম টেকিং ব্যাপার, তো সেই জন্য একটু দেখে নিতে সময় লাগে স্টুডেন্টের, তো এগুলো বুঝিয়ে দিতে হবে। নেক্সট রিঅ্যারেঞ্জমেন্ট, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট আছে। এখানে 4টে স্টেটমেন্ট থাকতে পারে, 4টে ঘটনা থাকতে পারে, তো এটা সাজানো, এটাও খুব একটা কঠিন হবে না। নেক্সট কেস বেসড কোয়েশ্চেন। কেস বেসড এটা ছোট করে বলে দিই। কেস হচ্ছে a child of 7 months old often cries seeing an unfamiliar person, অর্থাৎ একটি অপরিচিত পার্সনকে দেখে একটা বাচ্চা কেঁদে ওঠে। সেটা কেন না, বাচ্চার মধ্যে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি থাকে, তাই জন্য অপশন বি টা কারেক্ট। স্ট্রেঞ্জার অ্যাংজাইটি occurs in a child at this age। নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন থাকবে, যেটা স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট নিয়ে করতে সক্ষম হবে। ডায়াগ্রামটা একবার দেখে নেবেন, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনটা। নেক্সট স্লাইড। নেক্সট যে স্লাইড, সেখানে আমরা এসএকিউ সম্পর্কে আমরা কোয়েশ্চেন দু ধরনের আমরা হয়ে থাকে, সেটা আমরা অলরেডি জেনেছি, 2 মার্কস এবং 3 মার্কসের। এখানে যে স্লাইডটা, সেখানে কিন্তু 2 মার্কসের একটা কোয়েশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে। তবে এই কোয়েশ্চেনটা আলাদা করে আমরা এখানে আর এক্সপ্লেন করার তো কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি খুব কমন একটা টপিক। আমরা এখানে একটা দেওয়ার উদ্দেশ্য হলো 2 মার্কসের জন্য কতটা উত্তরের লেন্থটা কতটা হবে তার একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা খালি আপনারা জাস্ট অ্যাট এ গ্লান্স একবার দেখে নিন। এর পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী যে স্লাইডটা আছে সেইটার ক্ষেত্রে আমরা দেখব এসএকিউ এর যে 3 মার্কসের যে কোয়েশ্চেন এবং অ্যান্সার এখানে দেওয়া আছে। রাইট 3 ইম্পর্টেন্স অফ ব্রেস্ট মিল্ক। এখানে ব্রেস্ট মিল্কের 3টে গুরুত্ব এখানে প্রশ্নে আছে বা লিখতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে জাস্ট এটা আর আমরা অ্যান্সারটাকে আলাদা করে এক্সপ্লেন করছি না, কতটা একটা 3 মার্কসের জন্য কতটা হওয়া উচিত সেইরকম একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, সেটা আপনারা একবার দেখে নিন। পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড ডিকিউ, এটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন আছে। give the definition of health, write the classification of protein based on the presence of essential amino acids। আলাদা করে বলার কিছু নেই, এটা লেন্থটা একটুখানি এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। নেক্সট 6 মার্কসের একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেওয়া আছে। ডিফাইন ফুড প্রিজার্ভেশন, রাইট দ্য কজেস অফ ফুড ডিকম্পোজিশন। এটাও লেন্থটা একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে, এটা একটু দেখে নেবেন স্লাইডটা। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যালের মডেল কোয়েশ্চেন। ক্লাস 11 এর একটা মডেল কোয়েশ্চেন সেট করেছি, যেহেতু প্র্যাকটিক্যালটা স্কুলই কন্ডাক্ট করবে, সেহেতু কোয়েশ্চেনটা মানে স্কুল নিজের সুবিধা মতন বা নিজের ইচ্ছা অনুযায়ী কোয়েশ্চেনটা স্কুল করতে পারে। শুধু ল্যাবরেটরি নোটবুক ওখানে সিলেবাসে দেওয়া আছে, ল্যাবরেটরি ফাইল অ্যান্ড মেটেরিয়াল প্রিপেয়ার্ড ইন ক্লাস। এখানে আগের পুরোনো সিলেবাসে আমাদের 5 মার্কস অ্যালট করা ছিল যতদূর মনে পড়ছে। এটাতে একটু নাম্বারটা বাড়ানো হয়েছে, কারণ সারা বছর ধরে ওরা করবে, ওরা সেই মার্কস ব্যাপারটার জন্য নাম্বার 10 দেওয়া হয়েছে। আর ভাইভা ভয়েসে 5 দেওয়া হয়েছে, এটাও ছিল।
তো এই 3 আর 4টা ফিক্সড, কিন্তু তারপরে দুটো কোয়েশ্চেন সেটা স্কুল নিজের সুবিধার্থে করবে, দুটোর জায়গায় একটা করবে কি দুটো করবে সেটা আপ টু স্কুল টিচার। একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি মডেল কোয়েশ্চেন প্র্যাকটিক্যালে। নেক্সট স্লাইডে যাচ্ছে। নেক্সট স্লাইডের ক্ষেত্রে এটাও একই প্র্যাকটিক্যালের মডেল কোয়েশ্চেন, একটা ক্লাস 12 এর একটি এখানে দেওয়া আছে। এটা জাস্ট একটা ডেমো হিসেবে আমাদের এখানে দেওয়া আছে, এইভাবেই করতে হবে বা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমরা এখানে স্লাইডের মাধ্যমে প্রেজেন্ট করছি। দুখানা আমাদের এখানে 1 নম্বরে দুটো অপশন দিয়ে করা আছে, যে fill a deposit form of any bank to deposit ₹10,000 or prepare a leaflet on problems of consumers. এটা একটা কোয়েশ্চেনে আর দুটো অপশন আছে। আর 2 নম্বরের মধ্যে prepare a tiffin for yourself using the ingredients given to you and calculate its nutritive value. or দিয়ে আর একটা কোয়েশ্চেন আছে make a design using any one textile design technique এবং stitch, tie and dye in your choice on a piece of cloth. এই 2 নম্বরে দুটো অপশন আছে। আর 3 নম্বরে আছে ল্যাবরেটরি ফাইল, মানে সারা বছর ধরে যে পুরো এন্টায়ার ইয়ারটা জুড়ে সে যে প্র্যাকটিক্যাল খাতাটা করবে তার উপরে 10 মার্কস আছে, আর ভাইভা বা ওরালের ক্ষেত্রে 5 মার্কস। এইটা একটা ডেমো, জাস্ট একটা মডেল কোয়েশ্চেন সেট করে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, কিন্তু যখন আমরা নিজেরা করব সেটা নিজেদের সুবিধার্থে আমরা করতে পারি। আমরা চলে যাব এফএকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে আমরা একটা ছোট করে আমাদের এক্সপ্লেন করলাম আমাদের বিষয়টা সম্পর্কে। এবার আপনাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা এক এক করে হ্যান্ড রেজ করুন। আমরা আপনাদের যে প্রশ্নে স্কুলের নাম আর জেলাটা একটু বলবেন, আনমিউট করে স্কুলের নাম এবং জেলাটা বলবেন। যাদবপুর গার্লস হাই স্কুল, কলকাতা। আমার সমস্যা প্রথমেই বলি, আমি অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের কোনো ম্যাডাম এখন নেই, সেটা আমাকে দেখতে হয় বিষয়টা। আমার এখানে দুটো জিনিস খুব মানে জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর একটু লাউডলি কাইন্ডলি বলতে পারেন? ভয়েসটা কেটে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা হলো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ক্লাস 11 এর নাম্বার 2 আর ক্লাস 12 এর নাম্বার 1 যে প্র্যাকটিক্যাল দুটো বলা হয়েছে, ওটার কোনো মেটেরিয়াল আমাদেরকে প্রোভাইড করুন, কারণ স্কুলে তো নেই। আর কিভাবে এটা আমরা স্টুডেন্টদের সহজ উপায়ে করাতে পারি? এটার মেটেরিয়াল, এটা একটা কিট পাওয়া যায়। তো প্রথমেই বলেছি, ওটা যখন বলা হয়েছে ওই কিটটা কিনতে সমস্যা হলে আমরা মেটেরিয়ালটা প্রোভাইড করে দেবো। এই মুহূর্তে মেটেরিয়ালটা টাইপ করা নেই, মানে কিটটা আমার কাছে আছে। আমরা অবশ্যই যারা চাইবেন মেটেরিয়ালটা আমরা প্রোভাইড করে দেবো, এবং যেটা প্রোভাইড করবো তার মধ্যে ক্যালকুলেশন সিস্টেম, ফর্মুলা সবই দেওয়া থাকবে। এটা আমরা প্রোভাইড করে দেবো। আপনার কথাটা কেটে গেল। সেটা আপনার থেকে কিভাবে পাবো? হ্যাঁ, আপনাদের, হ্যাঁ অবশ্যই। যদি আমরা তো কাউন্সিল থেকে মেইল আইডিটা আপনাদের পেয়ে যাব, তো পার্সোনালিও যোগাযোগ করে মেইল আইডি দিয়ে আমরা আপনাদের মেইল আইডিতে প্রোভাইড করে দেবো। আচ্ছা, এটা একটু দিয়ে দিলে খুব ভালো হয় করানোর ক্ষেত্রে, কারণ এই দুটো একদম নতুন ঢুকেছে দেখছি প্র্যাকটিক্যালে। একদম অবশ্যই এটা আমরা যতটা সম্ভব এটা সাহায্য করার চেষ্টা করি। এটা খুবই, এটা মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে বলে একটু সবারই সমস্যা হচ্ছে, কিন্তু করাতে গিয়ে এটা যথেষ্ট ইজি প্র্যাকটিক্যাল। সমস্যাটা একটা কারণ হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল আছে যেগুলো আমরা বুঝে করে নিতে পারি, কিন্তু এগুলো যদি কুইক বেস সেগুলো কিন্তু আমি জানি না, আমার স্কুলে তো নেই, অনেক স্কুলে হয়তো নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেরই সমস্যা, এটা শুনেছি। তো এইটা আমরা কিটটা যদি না পান তাহলে আমরা অবশ্যই এটা প্রোভাইড করে দেব, যেখানে ফর্মুলা থাকবে। স্কুলটা একটু নামটা আপনারা প্রোভাইড করে দেবেন কাউন্সিলকে যদি। একদম। আপনার স্কুলটা যাদবপুর হাই স্কুল, যাদবপুর গার্লস হাই স্কুল, যাদবপুর গার্লস হাই স্কুল। আমরা নোট রাখলাম, আমরা মেইল আইডিতে প্রোভাইড করে দেব। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট নির্মলা আগরওয়াল। হ্যালো হ্যালো,
नमस्कार मैडम। नमस्ते मैम। एक्चुअली मैम हम थ्रू आउट 20 ईयर्स से जॉब कर रहे हैं, लेकिन हिंदी मीडियम की बुक नहीं है, तो हमको बहुत प्रॉब्लम होती है। इंग्लिश मीडियम की भी प्रॉपर अगर बुक मिल जाती तो हम ट्रांसलेट करके, अभी हम बांग्ला से ट्रांसलेट करके पढ़ाते हैं। एक्चुअली काउंसिल से इंग्लिश वर्जन का बुक निकलेगा और जी। हाँ, हिंदी वर्जन के लिए आप काउंसिल में अप्लाई कर सकते हैं, काउंसिल में बता सकते हैं। इंग्लिश 7-10 डेज के अंदर इंग्लिश वर्जन निकल जाएगा, पब्लिश हो जाएगा। ओके, थैंक यू मैडम। हम सिलीगुड़ी हिंदी हाई स्कूल फॉर गर्ल्स सिलीगुड़ी से बोल रहे हैं, दार्जिलिंग प्लेन। ओके। और नेक्स्ट स्वाति मुखर्जी। স্কুলের নাম? হ্যালো, স্কুলের নামটা বলবেন? হ্যাঁ, আমি নন্দপ্রসাদ গার্লস স্কুল নকশালবাড়ি থেকে বলছি, শিলিগুড়ি। ওকে। তো আমাদের স্কুলে আমারও সেম প্রশ্ন যে ওই কিডসটা আমার স্কুলে তো নেই, মানে আমাদের তো করায়নি সাইকোলজিক্যাল টেস্টিং এগুলো, তো আমাদের ওই কিডসটার দরকার, যেটা মানে এখানে তো আমরা কলকাতাতে আশেপাশেও থাকি না, ফলে এগুলো যদি আমাদেরকে মেলে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো মেলে পেয়ে যাবেন আপনারা, শুধু একটু সময় দিন। এটা পুরোটা রেডি করে ক্যালকুলেশন বা এগুলো এরকম তো না 11 এর এন্ডে হবে এক্সাম। এটাই একটাই রিকোয়েস্ট করব, এই প্র্যাকটিক্যালটা আপনারা একটু পরের দিকে করানোর চেষ্টা করবেন, বাকিগুলো এগোতে থাকুন। এই কিটটা ঠিক সময় মতন পেয়ে যাবেন, আমরা অলরেডি মেটেরিয়ালটা তৈরি করছি। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি কাজ চলছে, আপনারা সবাই পেয়ে যাবেন। অন্যান্য প্র্যাকটিক্যালস গুলো আপনারা করাতে থাকুন, আর এইটা একটু শেষের দিকে রাখুন, আপনারা পেয়ে যাবেন, আমরা দিয়ে দেবো, তাতে আপনারা করতে পারবেন। এবং যেটা দেবো আমরা ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটাও ডিটেলসে আমরা মানে এক্সপ্লেন করে দেবো। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। নেক্সট শুভ্রা মুখোপাধ্যায়। হ্যাঁ, ম্যাম আমি বলছি কি যে এই খাতাগুলো আমরা যখন পাঠাতাম, প্র্যাকটিক্যাল খাতা, সেগুলো আগে তো খাতাগুলো আমাদের কাছে জমা থাকতো, কিন্তু আমরা যেটা লেখাতাম প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, সেগুলোকে আমরা প্যাকেটিং করে পাঠাতাম। এখন সেই ব্যাপারটা কি হবে যে আমাদের প্র্যাকটিক্যাল খাতা পাঠানোর ব্যাপারটা কিভাবে দেখবেন বা রিচেক করবেন, সেটা কি ব্যবস্থা হবে? সেটা পরবর্তীকালে নিজেরাই করছি। হ্যাঁ, একদম। যে আপনার যে প্রশ্ন সেটা সেই খাতাগুলো আপনি কি করবেন সেই বিষয়টা পরবর্তীকালে কাউন্সিল থেকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে স্কুলকে, স্কুল সেইভাবে কাজ করবে। এখনো পর্যন্ত ওইটা বিষয় নেই, স্কুলকে জানিয়ে দেবে, কাউন্সিল ডাইরেক্ট জানাবে। হ্যাঁ, আমাদের এমনি তো অসুবিধার কিছু ব্যাপার নেই, প্রবলেম ওই স্ক্রিপ্টগুলো নিয়ে আর ওই খাতাগুলো কিভাবে কি ডিসপ্যাচ হবে, কিভাবে খাতা চেকিং হবে। আগে যেরকম ভাবে আমরা এক্সামিনার হয়ে যেতাম, সেটা তো বললেন 12 এর ফাইনালে সেগুলো সবই থাকবে। হ্যাঁ, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 কিন্তু পুরোপুরি কাউন্সিলের দায়িত্বেই থাকবে। তাহলে সেমিস্টার 3তেও কি আমাদের এক্সামিনার হওয়ার ব্যাপার তো নেই? ওগুলো তো না, ওটা ওএমআর শিট, ওটা তো কম্পিউটারাইজ, হ্যাঁ ওটা কম্পিউটারাইজ চেকিং হবে, কিন্তু ওটার দায়িত্বে এইচএস কাউন্সিলে থাকবে। স্কুল ওটার দায়িত্বে, চেকিং এর দায়িত্বে থাকবে না। চেকিং এর দায়িত্বও থাকছে না, আর মার্কসটা অবটেইন করবে ওরা, সেগুলো আমরা অনলাইন পেয়ে যাই। আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নেক্সট দেবপ্রিয়া চক্রবর্তী। হ্যালো, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনটা কি আমরা করবো নাকি ওটা কাউন্সিল থেকে পাঠানো হবে? স্কুল কোর্স না, প্র্যাকটিক্যাল ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনটা সেটা কি স্কুল প্রোভাইড করবে নাকি ওটা কাউন্সিল প্রোভাইড করবে? 12 এর প্র্যাকটিক্যালটা তো আমাদের হাতে এখনো বেশ কিছুটা সময় আছে, সেটা আমাদের কাউন্সিল এর পরে মানে পরে ওটা মানে কি হবে সেটা কাউন্সিল আমাদের পরে সেটা ইনফর্ম করবে, ইনফরমেশন করা হবে। হ্যাঁ, ওকে। আর আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা তো 11 এর এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা কলাম 11 এর যে আমরা কোয়েশ্চেনটা আর কি সেমিস্টার 1 এর যেটা তৈরি করছি, সেটাতে কটা কিরকম বেস কোয়েশ্চেন দেওয়া হবে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কটা দেওয়া হবে, এমসিকিউ কটা দেওয়া হবে, বা অ্যাসারশন রিজনিং কটা দেওয়া হবে, বা কেস বেস কটা দেওয়া হবে, এগুলি কি কোনো মানে
ফরম্যাট আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ কত নাম্বার হবে সেটা আপনারা জানিয়েছেন, বাট কটা কি পেজ কোয়েশ্চেন দেওয়া হবে সেটা কি কোনো ফরম্যাট মেনটেন করে দিতে হবে? না, ওটা ফ্লেক্সিবল। আর একটা বিষয় দেখতে হবে যে অ্যাসারশন, রিজনিং বা কেস বেস এগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন, একটু কম দিতে হবে। হ্যাঁ, কম দিতে মানে আমরা যে ওই একটা যেটা দিয়েছিলাম যে 50% ইজি, মডারেটলি হাইটা হলো আপনার 30% এন্ড 20 হলো টাফ, অথচ সেইটা যদি আমরা ডিভিশন করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কিন্তু চক আউট করে ফেলতে পারবো। কারণ জেনারেল এমসিকিউ সেটা করলেও মানে এমসিকিউতেও কঠিন দেওয়া যায় বা ইয়েতেও কঠিন দেওয়া, কি বলবো, ম্যাথ কলমেও কঠিন দেওয়া যায়। আমি সেটা বলছি না, আমি বলছি জাস্ট যে প্যাটার্ন অফ কোয়েশ্চেন আমরা করব তাতে তো থাকে না যে কতগুলো এমসিকিউ আমি দেবো, 7টা দেবো কি 10টা এমসিকিউ দেবো বা 5টা হয়তো জানতে, সেরকম কোনো একটা গাইডলাইন কিছু আছে না? সেটা পেলে পরে ভালো হয়। সবকটা মিলিয়ে একটু যদি চেষ্টা করেন যে সবকটা টাইপ যাতে কভার করা যায় সেটা হলেই হবে, মিলিয়ে মিশিয়ে দেবেন নিজেদের মতন। আর জেনারেল এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু বেশি দিলে বাচ্চারা পারবে। হ্যাঁ, ট্রু ফলস বাকিগুলো দুটো দুটো করে দিলে ঠিক আছে। আর মডেল কোয়েশ্চেন তো বেরোচ্ছে, মডেল কোয়েশ্চেন পেলে কিছুটা আইডিয়া আপনারা নেক্সট উইকের মধ্যে মডেল হ্যাঁ, কোয়েশ্চেন। আমার একটা সমস্যা হচ্ছে ফাইবার আইডেন্টিফিকেশন। আমি অলরেডি বার্নিং টেস্টটা করিয়েছি, আপনার স্কুলের নামটা কিন্তু আমি যখন পড়াতে যাচ্ছি সুন্দরবন আদর্শ বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনা, কিন্তু আমি যখন ফাইবার আইডেন্টিফিকেশন টেস্টটা করাবো ওই কেমিক্যাল টেস্ট, সেই ক্ষেত্রে লঘু অ্যাসিড আর তীব্র অ্যাসিড এটা মেনশন করানি বলে আমিও বুঝতে পারছি না কোনটা কোন ফাইবার কোনটাতে দ্রবীভূত হয় আর কোনটাতে হয় না। মানে সবগুলো এইভাবে একইভাবে দেওয়া আছে, মেনশন করে তীব্র বা লঘু, এই কথাটা মানে না থাকার জন্য আমিও বুঝতে পারছি না এই মানে এটা আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এখন। আচ্ছা, এটা একটা জেনুইন সমস্যা। এটা আশা করি মার্কেটে যখন অ্যাভেলেবল হয়ে যাবে প্র্যাকটিক্যাল বুক, এই সমস্যাটার কিছুটা সমাধান হবে। না, প্র্যাকটিক্যাল বই আমি একটা পেয়েছি ম্যাম, কিন্তু ওই বইতে মেনশন নেই, করা নেই সম্পাদনা ম্যাডামের বইটা, একটুখানি আমি বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না, যেহেতু আমার তো কেমিস্ট্রি ছিল না আগে, মানে আমি একটু চেষ্টা করাবো মেয়েদেরকে, আমার ক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে। আমরা মাথায় রাখলাম, চেষ্টা করবো এই আপনার মতো সবারই সমস্যা হবে। এইগুলোতে যাদের যাদের প্রবলেম হচ্ছে সেই প্র্যাকটিক্যাল গুলোকে আপনারা একটু ইয়ারের শেষের দিকের জন্য আপনারা একটু পেন্ডিং রাখুন। আপনারা যেগুলো করতে সুবিধা হচ্ছে সেগুলো করিয়ে নিন। এই আপনি যে বিষয়টা বললেন এই সমস্যা আশা করছি আরো অনেকেই আমরা ফেস করব, সেই ক্ষেত্রে আমরা তাদের সমাধানের একটা ব্যবস্থা আমরা কাউন্সিলের সাথে কথা বলে আমরা করব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পরবর্তী প্রিয়াঙ্কা মোতায়েব এসে আমাদের কাছে যেটা ইনফরমেশন আজকে মিটিং হবে সেই মেলেই কি পেয়ে যাবো? না, একটা বিষয়, আর কিছু প্রশ্ন কি আছে এটা ছাড়া? হ্যাঁ ম্যাম, বলছিলাম ওএমআর সিটি 11 এর জন্য যে কোশ্চেন, ওটা কি মাস্ট নাকি ফ্লেক্সিবিলিটি আছে, যে আগে যেভাবে কোশ্চেন করতাম ওটাই? আর হচ্ছে 11 এর যে মার্কস গুলো সেগুলো কি অনলাইনে আমাদের আপলোড করতে হবে না নিজেদের স্কুলের যেভাবে রেখে দিতাম আগে সেটাই রেখে দেওয়া? এই তিনটি পিপিটিটা পাওয়াটা খুব পেতে চাইছি, পিপিটি প্রেজেন্টেশন গুলো। হ্যাঁ, পিপিটি প্রেজেন্টেশনে আপনি যেটা বলছেন এটা আপনাদের আলাদা করে মানে পেতে হবে না। এটা এইচএস কাউন্সিলেরই কিন্তু কিছু মানে জাস্ট কিছু নিউলি আপনার লঞ্চ করেছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। আপনারা ওখানে গিয়ে পুরো মানে প্রত্যেকটা সাবজেক্টেরই যে পিপিটি প্রেজেন্টেশন হচ্ছে, টিচার ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের আপনারা দেখতে পাবেন, ওখানে রেকর্ডেড থাকছে। আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটা। মানে এইচএস কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আপনি ইউটিউব এবং ফেসবুকের জন্য আলাদা করে লিংক আপনি ওখানে পাবেন, ওখান থেকে করলেই আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারবেন এবং ওখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। এটা আপনার ফার্স্ট কোয়েশ্চেনে তাহলে অ্যান্সার হলো। দ্বিতীয় ক্ষেত্রে আপনি যেটা বললেন, আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল বোধহয় ওএমআর শিট নিয়ে। ওএমআর শিটের ক্ষেত্রে যেহেতু আপনার ক্লাস 12 এর সেমিস্টার যেটা 3 সেটা যেহেতু ওএমআর শিটে হবে, তাই আপনারা যদি সেমিস্টার 1 এ যদি স্কুল যদি ওএমআর শিট প্রোভাইড করতে পারে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হবে, কারণ স্টুডেন্টরা বুঝতে পারবে ইউনিট সেমিস্টার 3 তে কিভাবে ওএমআর শিটটা ব্যবহার করবে।
আর যদি একান্তই যদি এটা আপনারা না পান সেক্ষেত্রে এটা পুরোটাই 11 এক্সামটা পুরোটাই কিন্তু স্কুলের মতো করে কন্ডাক্ট করবে। অতএব আপনারা ওএমআর শিট যদি আপনাদের পক্ষে সম্ভব হয় দেবেন, আদারওয়াইজ নর্মালি খাতায় করবেন। এইটা ছিল বোধহয় 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্নটা যদি কাইন্ডলি আরেকবার বলেন। বলছিলাম যে 11 এর যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যে মার্কস গুলো স্টুডেন্ট পাবে, যে মার্কস গুলোকে আমাদের অনলাইনে আপলোড করতে হবে, না যেমন স্কুলে রেখে দিতাম? না, ওটা স্কুলেই থাকবে। ওটা আপনার কাউন্সিল আপনাদের ওয়েবসাইটের থ্রু জানিয়ে দেবে। আপনারা ওয়েবসাইটটা যদি ফলো করেন তাহলে নোটিফিকেশন আসবে, কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন আসবে যে কি করতে হবে, তখন কাউন্সিল আপনাদের নির্দেশ দিয়ে দেবে। ওকে ওকে ম্যাম, ধন্যবাদ। আর কেউ তো অনেকটা আছে। স্যামসাং SM এটা কি হয়ে গেল? হ্যাঁ, এটা হয়েছে, এই স্যামসাং SM এটা হয়ে গেছে না? তাহলে তো বোধহয় হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। আচ্ছা ম্যাম, নমস্কার। আমার নাম শালমলী ভট্টাচার্য, আমি তপতী বালিকা বিদ্যাপীঠে, আমার স্কুলটা নিউ ব্যারাকপুরে, হ্যাঁ বলুন। উত্তর 24 পরগনা। ম্যাম, আমার দুটো কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে যে আমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এই দুটো তো MCQ টাইপই হচ্ছে। এবার ওদের যে বইগুলো আমরা পেয়েছি, সেমিস্টার 1 এর যে বইটা আমরা পেয়েছি সেটা আমরা টপিক বেসড একটা বই পেয়েছি। এবার MCQ যেগুলো হচ্ছে সেগুলো তো বিভিন্ন টাইপের MCQ হচ্ছে, তাই কোয়েশ্চেন আনসার টাইপ যদি একটা বই ওদেরকে প্রোভাইড করা যেত, তাহলে ওদের এই অন্য টাইপের যে কোয়েশ্চেন গুলো হচ্ছে, যেমন রিজনিং, তারপর এই ঘটনাক্রম যেগুলো, এগুলো ওদেরকে আরেকটু বোধহয় বোঝাতে আমাদের সুবিধা হতো। মডেল কোয়েশ্চেন পেপার বুক আপনারা পাবেন কাউন্সিলের তরফ থেকে, কিছুদিনের মধ্যেই বেরোবে। আচ্ছা, মানে আগামী 7-10 দিনের মধ্যে আমরা আশা করছি এইচএস কাউন্সিলের তরফ থেকে। আরেকবার একটু বলুন তো। আমরা যে বইটা সেমিস্টার 1 এর পেয়েছি সেটা তো টপিক বেস, মানে আমরা টপিকটা ওদের সাথে ডিসকাস করে দিচ্ছি, কিন্তু কোশ্চেন আনসার যে বই, মানে মডেল কোয়েশ্চেনের বাংলা বই, কথায় সহায়িকা টাইপ বই যেটাকে বলি, মডেল কোয়েশ্চেনের বই কিন্তু আগামী 7-10 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা আপনার এইচএস কাউন্সিল বার করছে। সহায়িকা বই সম্পর্কে তো আমরা এখানে কিছু আর বলতে পারি না। না, মানে আমি বলতে চাইছি সহায়িকা বই নয়, মানে আমি বলতে চাইছি মডেল কোয়েশ্চেনের বুক আপনার 7-10 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, মানে ওদের টপিকটা আমরা ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যেহেতু কোশ্চেন প্যাটার্নটাও এবার চেঞ্জ হচ্ছে, ওই জন্য প্যাটার্নটাও যদি ওদের সাথে সেরকম ভাবে একটু ডিটেইলিং এ আলোচনা করে দেওয়া যেত, ওদের কাছেও যদি কোনো একটা স্যাম্পল থাকতো তাহলে ভালো হতো। ওইটাই বলছি। বুঝতে পেরেছি। আপনার স্কুলের নামটা একটু বলুন তো। তপতী বালিকা বিদ্যাপীঠী, নিউ ব্যারাকপুর। ওকে, তপতী বালিকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ দিদি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সহায়তায় আমাদের এই আলোচনা সভাটা সাকসেসফুল হলো। সবাই খুব ভালো থাকবেন এবং আমরা আশা করব নতুন সিলেবাসে সবাই ভালোভাবে স্টুডেন্টদের সঙ্গে আগ্রহ সহকারে কমিউনিকেট করে পড়াতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।